আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় 24 ঘন্টায় আরও 81 জনের মৃত্যু। রাজধানীকে বিচ্ছিন্ন করার উদ্যোগ ব্যর্থ। সারা দেশে 2 সপ্তাহ শাটডাউনের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। বিদেশগামী কর্মীদের করোনা টিকা নিবন্ধন আগামী সপ্তাহ থেকে। প্রয়োজনে খরচ দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে 400 টাকায় টেস্ট করে 4000 টাকা বিল করেছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে পেমেন্ট গেটওয়ে চালু করবে বাংলাদেশ ব্যাংক। এবং সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ আরও মারাত্মক রূপ নিয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 81 জন, তাদের মধ্যে খুলনা বিভাগেই সর্বোচ্চ 23 জন। এছাড়া রাজশাহীতে 20, ঢাকায় 13, রংপুর ও চট্টগ্রামে 7 জন করে মারা গেছেন। বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনায় দেশে মারা গেলেন 13,868 জন। এ সময় 30,391 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 6,058 জনের। শনাক্তের হার 19.93%। দেশে মোট করোনা শনাক্ত 8,72,935 জন। নতুন করে সুস্থ হয়েছেন 2,230 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে করোনার বিস্তার নিয়ন্ত্রণে সারা দেশে আবারও 2 সপ্তাহের কঠোর লকডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রাজধানীর প্রবেশ মুখগুলোতে পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও মানুষের আসা যাওয়া কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বাস ঘুরিয়ে দেওয়া হলেও পায়ে হেঁটে কিংবা ছোট বাহনে শহরে ঢুকছেন তারা। জনস্রোত বন্ধে নেই কোনো কার্যকর উদ্যোগ। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনার সংক্রমণ রুখতে নগরীর প্রবেশ পথগুলোতে কড়াকড়ি অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরী থেকে কোনো গণপরিবহন ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। তারপরও অসংখ্য মানুষ যাতায়াত করছেন। আমরা মূলত আন্তঃজেলা বাস এবং গণপরিবহন এটার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। বাস ঘুরিয়ে দেয় বৃহস্পতিবার সকাল থেকে এইভাবেই যাত্রীরা পায়ে হেঁটে পার হন আমিনবাজার ব্রিজ। সবারই রয়েছে নানা অজুহাত। গন্তব্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ছোট পরিবহন ব্যবহার করছেন তারা। ট্রেনের টিকিট ফেরত দিয়ে দিচ্ছি, এখন তো বাড়িতে সমস্যা, যেতে হবে। এক সিটে 2 জন গাড়ির ভিতরে দাঁড়াই যায়, 20 টাকার ভাড়া বা 30 টাকার ভাড়া, সে 100 টাকা। এত লোক যে কিভাবে মানে রোড পারাপার হইতেছে সেটা তো দেখতেছে না। এই লোকগুলো কিভাবে পারাপার হবে? এছাড়া নানান দেখেছিলাম সাফার এই সিএনজিতে 4 জন যাত্রী নিতে পারবেন না, আর দ্বিতীয় হলো গাদাগাদি করে নিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এই কারণে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জরুরি প্রয়োজনে ঢাকা আসছেন কিংবা বের হচ্ছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। ডেন্টালে গিয়েছিলাম এই যে সিটি স্ক্যান করতে, গাড়ি পাই না, হাইটে যাইতেছি সাভার। খুব বিপদে হয়ে যাচ্ছি না, এখন এই যে ইয়ার থেকে হাসপাতাল থেকে রিক্সা দিয়ে আসছি, কোথায় গাড়ি পাবো, কিভাবে যাবো? একদিনে তো মনে করেন আল্ট্রাসাউন্ড করতো না, এর লেগে যাইতেছি গা আর এটা না। আজও নগরীর প্রবেশমুখগুলোতে ছিল ব্যক্তিগত যানবাহনের চাপ। সব গাড়ির যাত্রীদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা যায়নি, তবে চেকপোস্টের কারণে দেখা দেয় যানজট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের আওতায় বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের 40,000 কোটি টাকার 98 ভাগ ঋণ বিতরণ হয়েছে, যা থেকে সরাসরি উপকৃত হয়েছেন 55 লাখ মানুষ। তবে মহামারীতে নতুন করে বিদেশি বিনিয়োগ না বাড়ায় কর্মসংস্থান নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে অতি ক্ষুদ্র কুটির শিল্প ও অপ্রাতিষ্ঠানিক খাতে যে হারে কাজ কমেছে সে হারে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। এই পরিস্থিতির মধ্যে আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা আসছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। করোনায় প্রণোদনা প্যাকেজ ও কর্মসংস্থান নিয়ে ব্যবসায়িক সংগঠন বিল্ডের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। 40,000 crore টাকা package that is implemented by my department
and we have already disbursed 98% of that fund. And the number of beneficiary of this package is 55,23,472. I have heard our package, the next package is in the talk somewhere. I can't say it is when and how, but something is going on. বিদেশগামী কর্মীদের করোনা টিকা নিবন্ধন আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। প্রয়োজনে ভ্যাকসিনের খরচ বহন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে সৌদি আরবের হোটেলে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের আর্থিক সহায়তা বিতরণকালে এসব জানানো হয়। শফিউল আলম সুজনের রিপোর্ট। করোনাকালে সৌদি আরবে গিয়ে বাংলাদেশি কর্মীদের সবাইকে এখন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে, যার জনপ্রতি খরচ ৭০,০০০ টাকার বেশি। কর্মীদের এই খরচে ২৫,০০০ টাকা অনুদান দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে তার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। বিদেশগামী সব কর্মী যাতে টিকা নিয়ে নিশ্চিন্তে প্রবাসের কাজে যেতে পারে সেই উদ্যোগের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। বিদেশগামী কর্মীদের জন্য কোনো বয়সের বার থাকবে না, এখানে এনআইডি লাগবে না, বিএমইটির নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে তাদের রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। এই আশ্বাস পেয়েছি যে এটা হবে। আগামী সপ্তাহেই এই সুরক্ষা অ্যাপে আমাদের এই ব্যবস্থাটি হয়ে যাবে। এখন নিবন্ধন হলেও বিদেশগামী কর্মীদের করোনা টিকা পেতে মাসখানেক সময় লাগতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। সৌদির আরেকটা সমস্যা আছে, ওনারা চায়নার ভ্যাকসিনের সার্টিফিকেট ওনারা গ্রহণ করতে রাজি না। ভ্যাকসিন নিয়ে কিন্তু রাজনীতি ওনারা করতেছে, আন্তর্জাতিক রাজনীতি, যার জন্য আমরা কিছুটা আটকে আছি। আমার বিশ্বাস যে আগামী ১-১ মাসের ভিতরে একটা আমরা একটা পথ পেয়ে যাব। দেশের কয়েকটি জেলায় প্রবাসীদের ভ্যাকসিন নিবন্ধন বিষয়ে সিভিল সার্জনদের ভিত্তিহীন বিজ্ঞপ্তি ও বক্তব্য দেয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ইমরান আহমদ। ওই সিভিল সার্জন সাহেব ওখানে কেমনে থাকে আমার কিন্তু আশ্চর্য লাগে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মেডিকেল টেস্ট করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কিন্তু নিজেদের বলে চালিয়ে দেয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। ৩ থেকে ৪০০ টাকা টেস্ট করে রোগীদের কাছ থেকে ফি নেওয়া হয় ৪ থেকে ৫,০০০ টাকা। এটিএন বাংলার অনুসন্ধানে বেশ কিছু টেস্টের ক্ষেত্রে এমনটা পাওয়া গেছে। একে বিধি বহির্ভূত ও দণ্ডনীয় অপরাধ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহবুব কবি চপল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে রোগী আসেন এখানে। উন্নত চিকিৎসা পাওয়ার জন্য বেশি ফিও দিতে হয় তাদের, কিন্তু এখানেও যে মেডিকেল টেস্টের নামে প্রতারণা করা হয় তা অনেকের কাছেই অজানা। হাসপাতালটিতে বিভিন্ন টেস্টের নাম ও ফি চার্ট বোর্ডে দেয়া আছে, তবে অনেক ব্যয়বহুল টেস্ট এই হাসপাতালের বাইরে করা হয়। এ যেমন থাইরোগ্লোবিউলিন পরীক্ষাটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করে পরে নিজেদের নামে চালিয়ে দেয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। ৪০০ টাকার ফি রোগীর কাছ থেকে নেওয়া হয় ৫,০৮০ টাকা। একইভাবে ৮০০ টাকা দিয়ে ক্যালসিটোনিন পরীক্ষা করে ফি নেওয়া হয় ১৯৮০ টাকা। বেশ কিছু টেস্টের ক্ষেত্রেই এমনটা করা হচ্ছে, যা শুনে বিস্মিত বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। স্পেশালাইজড হাসপাতাল থেকে আমার এখান থেকে করে নিয়ে টাকা দেবে ৩০০ টাকা, বাইরে সে ৫,০০০ টাকা নেবে, এটা কোনোদিনই হতে পারে না। তার মানে এটা একটা চক্র, এবং এটাকে আমরা বেআইনি চক্র বলবো, অসাধু চক্র বলবো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এসবের জন্য ল্যাব প্রধানের উপর দায় চাপান হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী। একটা দুইটা টেস্ট যখন বঙ্গবন্ধুতে যায় তখন আমরা তো আসলে বঙ্গবন্ধুর প্রাইসে করতে পারি না, পেশেন্টরা তো এখানে সার্ভিসটা নেয়। ৪০০ টাকার যে একটা বিল, সেটা যদি ৫,০০০ টাকা ৬,০০০ টাকা নেওয়া হয়, আপনি কি সমর্থন করেন? না, এটা এত ডিফারেন্স মনে হয় আমার জানা নেই। তার মধ্যে একজন ল্যাব ডিরেক্টর আছেন, উনি কিন্তু আগে বঙ্গবন্ধু চেয়ারম্যান ছিলেন প্যাথোলজির, আপনারা হয়তো জানবেন, প্রফেসর নাসিমউদ্দিন সাহেব, উনি এটা করে, কিন্তু আসলে রেটগুলি তো আসলে উনি দেখে দেন। একে চরম প্রতারণা বলে মনে করছেন রোগীরা। যদি এই ধরনের হয় তাহলে তো প্রতারণা, এটা তো আমরা বলতে পারি না। সাধারণ মানুষের জন্য তো এটা বিল বেশি। আমি জানি না অন্য হসপিটাল থেকে করায় কিনা। এক হাসপাতালের পরীক্ষা রিপোর্ট অন্য হাসপাতালের নামে চালিয়ে ফি আদায়কে
দণ্ডনীয় অপরাধ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সরকারি অথবা আধা সাহিত্য শাসিত যে কোনো এক জায়গা থেকে তিনি পরীক্ষাটা করিয়ে নিয়েছেন। ওই প্রতিষ্ঠানে যে পরীক্ষা তিনি করেছেন, যে ফি দিয়েছেন, সেই ফি উনি নিতে পারেন। নিজস্ব প্যাডে এই রিপোর্ট দেওয়ার সুযোগও নাই এবং নিজস্ব পিঠা নেওয়ার তার কোনো অধিকার নেই। তাকে আমরা জবাব চাবো, যদি জবাব সন্তুষ্ট না হয় তাহলে তার অন্য কোনো ব্যবস্থায় যাব। রাজধানীর অনেক হাসপাতালের বিরুদ্ধে এমন জালিয়াতির অভিযোগ রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনলাইন কেনাকাটায় গ্রাহককে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে গ্রাহক তার পণ্য বুঝে পেলেই টাকা ছাড় করবে কেন্দ্রীয় ব্যাংক। সচিবালয়, ই কমার্স অ্যাসোসিয়েশন, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরাম সহ সব পক্ষের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ফজলে রাব্বি রিপোর্ট। সাধারণ সময় তো বটেই, কোভিড মহামারীর সময় দেশে আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছে অনলাইন কেনাকাটা। ভার্চুয়ালের মাধ্যমে কেনাকাটা করতে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ করছেন অনেক ক্রেতা। পণ্যের মানের হেরফেরের পাশাপাশি টাকা পরিশোধের পরও সময় মতো পণ্য হাতে না পাওয়ার অভিযোগও করছেন তারা। এসব কারণে পেমেন্ট গেটওয়ে স্থাপন করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পেমেন্ট গেটওয়েগুলো কন্ট্রোল করবে, যাতে পণ্য ডেলিভারি হলে পরে পেমেন্টটা হয়। ভোক্তা যখন কিনবে, পেমেন্টটা দিবে, ওই ব্যাংকের সিস্টেমে থেকে যাবে, গেটওয়েতে থেকে যাবে। ডেলিভারি মেসেজ পেলে তখন তারা দেবে। আমরা আশা করি যে তারা যেন অনলাইনে, যেমন কার্ড বা বিকাশ অথবা নগদ, এই ধরনের কোনো সিস্টেমে পেমেন্টটা করে, তাহলে পেমেন্ট সিস্টেমটা কন্ট্রোল হবে। অন্য ওয়েতে যদি তারা অ্যাডভান্স নগদ দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। প্রতারণার হাত থেকে বাঁচতে অস্বাভাবিক অফার এড়িয়ে চলার পরামর্শ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অন্যদিকে ভোক্তার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ই কমার্স ব্যবসার পরিচালনার নীতিমালা তৈরি ও বাস্তবায়নের তাগিদ দেন ই ক্যাব প্রতিনিধিরা। আমরা ইমিডিয়েটলি একটা এসওপি করছি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো কি হবে, যেখানে ভোক্তার অধিকারটাকে এনশিওর করা হবে এবং অ্যাট দ্য সেম টাইম কম্পিটিশনটা যাতে একটা সেম লেভেল প্লেইংয়ে থাকে। আমরা চাই যে সবাই ব্যবসা করুক, একটা দুটো কোম্পানির জন্য পুরো সেক্টর যেন পলিউটেড না হয়। ই কমার্সকে এগিয়ে নিতে ভোক্তা এবং উদ্যোক্তা উভয় পক্ষেরই সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন ভোক্তা প্রতিনিধিরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তেলের ট্যাঙ্কার দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিত একটি চক্র। অপরদিকে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে কক্সবাজারের টেকনাফ থেকে রাজধানীতে ইয়াবা নিয়ে আসত আরেকটি চক্র। দীর্ঘদিন নজরদারির পর এই দুই চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। GM তসলিমের রিপোর্ট। তেলবাহী এই ট্যাঙ্কারের ভেতরেই সুরক্ষিত রয়েছে মাদকের বিশাল চালান, যা সাধারণ মানুষ তো বটে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও ধারণা করা দুঃসাধ্য। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা আটক করে এই তেলের ট্যাঙ্কার। তেল রাখার চেম্বার থেকে একে একে বেরিয়ে আসে গাঁজা বোঝাই বস্তা। মাদকের চালানসহ গ্রেফতার করা হয় 3 জনকে। গোয়েন্দারা বলছেন, তেলের ট্যাঙ্কার হওয়ায় সহজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের চালান নিয়ে আসে রাজধানীতে। এরা বলেছে এই ট্যাঙ্কিতে প্রায় শত শত কেজি গাঁজা বিভিন্ন সময় তারা পাচার করেছে। এখনও প্রায় আনুমানিক 50 কেজি গাঁজা হবে তারা এই ট্যাঙ্কি দিয়ে বিভিন্ন জায়গায় চালাতে থাকতো। একই সঙ্গে অনিবন্ধিত বিলাসবহুল প্রাইভেট কারের সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে টেকনাফ থেকে রাজধানীতে ইয়াবার চালান নিয়ে আসছিল আরেকটি চক্র। এই চালানসহ 2 জনকে আটক করে গোয়েন্দারা। 20,000 পিস ইয়াবা উদ্ধার করে কাদের কাছ থেকে কত টাকার বিনিময়ে এই জিনিসগুলোকে কিনেছে, কাদের কাছে ডিস্ট্রিবিউশন করতো, সেগুলিকে আমাদের কাছে দিয়েছে। তো আমরা বিশদ তদন্ত করে সেই নেটওয়ার্কটাকে ডিসমেন্টেল করে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করতে যাব। মাদক চোরাচালান এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। মাদক উদ্ধার করলেই যে মাদকের যে সমস্যাটা সমাধান হবে তা না। যারা মাদক সেবী, পরিবার থেকে, সমাজ থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, এদের ব্যাপারে সচেতন করা মনে হয় সবারই এখন সব লেভেল থেকে আমাদের কাজ করতে হবে। মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দারা কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের 17তম সেনাপ্রধান হিসেবে এস.এম. শফিউদ্দিন আহমেদকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেনারেল পদে র্যাঙ্ক ব্যাজ পরান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। পরে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। দায়িত্ব নিয়ে শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধের শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান। সেনাকুঞ্জে বাহিনীর চৌকস একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। নতুন সেনাপ্রধান গণমাধ্যমকে জানান, দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে কাজ করে যাবে সেনাবাহিনী। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না। আই বিলিভ ইন ট্রান্সপারেন্সি, সো এভরিথিং উইল বি নোন, দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাট অল। I'll give my command philosophy. এর আগে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে সেনানিবাস থেকে বিদায় জানান তার সহকর্মীরা। শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। বিদায়ী সেনাপ্রধানকেও দেয়া হয় গার্ড অব অনার। পরে রীতি অনুসারে সদর দপ্তর থেকে বিদায় জানানো হয় জেনারেল আজিজ আহমেদকে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে সরকার অর্থনীতির গতি ও প্রবৃদ্ধির ধারা বজায় রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর নিজ বাসায় ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, করোনায় যখন বিশ্ব অর্থনীতি হিমশিম খাচ্ছে তখন সরকারের দক্ষতায় দেশের মানুষের সুরক্ষার পাশাপাশি জীবিকাও সচল রয়েছে। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি যদি আগুন, সন্ত্রাস ও ধ্বংসের রাজনীতি পরিহার করে তাহলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। এর আগে ভার্চুয়ালি সেতু কর্তৃপক্ষের এক সভায় যোগ দেন সড়ক ও সেতুমন্ত্রী। তাদের অবস্থান জনগণের চাওয়া, দলের শীর্ষ নেতৃত্বকে খুশি করাই এখন বিএনপির রাজনীতি। তাদের অবস্থান জনগণের চাওয়া পাওয়া এবং ভাবনা থেকে অনেক দূরে। বিএনপি আমাদের শত্রু ভাবে, আমরা তাদেরকে প্রতিপক্ষ ভাবি এবং দেশের রাজনীতি ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং বিএনপি নষ্ট করে দিয়েছে। করোনা মহামারীর মধ্যে সরকারের পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। রাজধানী কারণ বাজারে সংক্ষিপ্ত সমাবেশের পর ওয়াসার প্রধান নিরাপত্তা কর্মকর্তার কাছে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা। এ সময় দলের নেতারা অভিযোগ করেন, ওয়াসা সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ করতে ব্যর্থ হলেও গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেন তারা। এ সময় পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় ওয়াসার অনিয়ম বন্ধেরও দাবি জানান বিএনপি নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানী গণপূর্ত ভবনের স্বাধীনতা স্তম্ভ নির্মাণের ৩য় ধাপের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। সভায় প্রকৌশলী, পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস ধরে রাখতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে বাণিজ্যিক স্থাপনা না রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া গাড়ির পাশাপাশি বাইসাইকেল ও মোটর বাইক পার্কিং এর ব্যবস্থা রাখার পরামর্শ দিয়ে উদ্যানের ভেতরে রেস্তোরাঁ না করার আহ্বান জানান তারা। প্রকল্প ছিল 100 গাছ কাটা বলবো, ইতিমধ্যে যা কাটার কিন্তু হয়ে গেছে, আর 5-10টা হবে কিনা আমার সন্দেহ। যে লাগানোর আছে আমাদের তখন ছিল 10,000, এটা বাধ্যবাধ মুক্তিযুদ্ধের চেতনার জন্য, এটা তীর্থভূমি এবং এটা আন্তর্জাতিক মানে সংরক্ষণের জন্য যাদের করণীয় সে ব্যবস্থা থাকে। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেই পবিত্র ঈদ উল আজহার সার্বিক ব্যবস্থাপনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আসন্ন ঈদ উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী জানান, এবারও পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে, উৎসাহ দেওয়া হবে অনলাইন কেনাকাটায়। এছাড়া যানজট মোকাবেলায় হাইওয়েতে ওয়াচ টাওয়ার থাকবে, পথে পথে চাঁদাবাজি বন্ধে থাকবে গোয়েন্দা নজরদারি।
দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানি পশুবাহী নৌযান ট্রাকে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে। পশুবাহী যানবাহনকে জোরপূর্বক যেখানে সেখানে থামানো যাবে না। ঈদের ছুটিতে দেশের শিল্প এলাকাসমূহ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প এলাকায় যে কোনো নাশকতা রোধে গোয়েন্দা বাহিনীও সজাগ থাকবেন। বিভিন্ন ধরনের মৌসুমী ফলের সম্ভার নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে এর উদ্বোধন করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম। এ সময় ফরমালিন ব্যবহার না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ সহ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি নারী। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 39 থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে র্যাঙ্কড চয়েস ভোটে জয়ের পথে বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানেফ। বড় কোনো অঘটন না হলে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে তিনিই হবেন প্রথম বাংলাদেশি। আগামী 2 নভেম্বর সাধারণ নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে লড়বেন শাহানা, যেখানে তার বিজয় হবে আনুষ্ঠানিকতা মাত্র। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে এগিয়ে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অ্যাটর্নি সোমা সাইদ। নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতের প্রথম বাংলাদেশি বিচারক। তবে পূর্ণাঙ্গ ফলাফল পেতে অপেক্ষা করতে হবে প্রায় 3 সপ্তাহ। এদিকে প্রথমবারের মতো এবার সুইস পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন এক বাংলাদেশি নারী। সুলতানা খান চাঁদনি নামের প্রবাসী এই নারী জিউরিক জোন থেকে নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভোট পান সুলতানা খান। সুইস পার্লামেন্টে নবনির্বাচিত এই এমপির জন্ম ঢাকার মিরপুরে। গ্রামের বাড়ি রাজবাড়িতে। স্বামী ও 2 সন্তান সহ দীর্ঘদিন ধরে জিউরিক শহরে বসবাস করছেন তিনি। ইউরোপ জুড়ে বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতাও সুলতানা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রূপালী ব্যাংক বিভিন্ন খাতে ঋণ প্রদান, বিনিয়োগ ও ভবিষ্যতে দেশের উন্নয়নে সর্বাত্মক সহায়তা করবে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান কাজী সানাউল হক। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর সহ রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অবদান রেখেছি এবং সামনে আমরা আরও ইনোভেটিভ প্রোডাক্ট নতুন নতুন নিয়ে আসবো। সারা বাংলাদেশে যে কৃষক যারা আছেন এবং এসএমই ঋণ, যে সমস্ত ছোটো ছোটো ঋণ, ক্ষুদ্র ঋণ, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বাঁচিয়ে তুলতে হবে, কেননা দেশকে এগিয়ে নিতে হলে এই সেক্টরটাকে আমাদের বাঁচার দরকার। নারী ও শিশু পাচারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। রাজধানীর গুলশানে সীমান্ত ব্যাংকের 19তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ, বিজিবি পরস্পরের সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সহ সীমান্ত নিরাপত্তা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় নারী পাচার রোধে মিডিয়ার ভূমিকার কথা উল্লেখ করে পাচার রোধে জনসচেতনতা বাড়ানোর কথা বলেন বিজিবি মহাপরিচালক। চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড 189তম শাখা। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির সব শাখায় গ্রাহকদের শরিয়া সম্মতভাবে সর্বোচ্চ সেবা নিশ্চিতে প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক SM জাফর, চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান SM আল মামুন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে 24 ঘন্টায় বিশ্বে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন 4,30,000। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন 6,18,294 জন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 54,000 মানুষ, মারা গেছেন 1,321 জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 1,81,778, মৃত্যু 5,07,240। নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। সকালে নগরের কমার্স কলেজ রোডের মোগলটুলি কাটা বটগাছ মোড় এলাকায় সামার হোল্ডিং নামে একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন CDA এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। তিনি জানান 10 তলার অনুমতি নিয়ে 13 তলা ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটি। স্পাহানি শেয়ারবাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন কমেছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হয় এবং শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। দিন শেষে প্রধান মূল্য সূচক 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6092 পয়েন্টে। এছাড়া 30 সূচক 10 ও সরিয়া সূচক 4 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 1597 কোটি 95 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 372টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 191টি, কমেছে 152টি এবং অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 88 কোটি 72 লাখ টাকার শেয়ার। মোট 303টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 135টির, কমেছে 141টির এবং অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানির শেয়ার দর। কোপা আমেরিকার খবর। পিছিয়ে থেকেও কোপা আমেরিকা ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিরমিনো ও ক্যাসিমেরোর গোলে জয় পায় সেলেসাওরা, আর কলম্বিয়ার হয়ে গোল করেন লুই দিয়াজ। পরাগারমানের রিপোর্ট। সবশেষ দুইবারের লড়াইয়ে কলম্বিয়াকে হারাতে পারেনি ব্রাজিল। এই জয় সেই অচলায়তন ভাঙার পাশাপাশি শিরোপা ধরে রাখার ব্যাপারে সেলেসাওদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে। ব্রাজিল কলম্বিয়া খেলা মানেই ফাউলের ছড়াছড়ি। রিও ডি জেনেরোর নেলটন সান্টোস স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হলো না। পুরো ম্যাচে 31টি ফাউল আর 7টি হলুদ কার্ডের ঘটনা ঘটে। তবে খেলার 10 মিনিটেই অসাধারণ এক ব্যাক ভলিতে কলম্বিয়াকে এগিয়ে দেন পোর্তোয় খেলা লুইস দিয়াজ। বল দখল কিংবা প্রতিপক্ষের উপর আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল ব্রাজিল। তবে খেলার প্রথমার্ধে কলম্বিয়ার গোলকিপারকে কোনো পরীক্ষাই ফেলতে পারেনি নেইমাররা। দ্বিতীয়ার্ধে মাঝমাঠের শক্তি বাড়িয়ে আক্রমণের ধার বাড়ায় তিতের দল। বেশ কয়েকবার কলম্বিয়ার সীমানায় হানা দেয় নেইমার, ফিরমিনোরা। 78 মিনিটে দারুণ এক হেডে ম্যাচে 1-1 সমতা ফেরান ফিরমিনো। তার আগে রেফারির পায়ে বল লাগায় সেই গোল বাতিলের আবেদন করেও লাভ হয়নি কলম্বিয়ার। কিছু সময় বন্ধ থাকার পর শুরু হয় খেলা। ইনজুরি টাইম দেয়া হয় 10 মিনিট। সমতা ফেরানোর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। 98 মিনিটে নেইমারের কর্নারে মাথা ছুঁয়ে ব্রাজিলকে 2-1 গোলে জয় পাইয়ে দেন ক্যাসিমেরো। এই জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে শেষ 8-এ পৌঁছে গেল ব্রাজিল। সেই সঙ্গে 2017 সালের পর কলম্বিয়াকে হারালো সেলেসাওরা। পরাগারমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা করা হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে 15 ওভার 5 বলে অলোক কাপারের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করে গাজী গ্রুপ। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে অধিনায়ক মাহমুদুল্লাহ চটে যান। তিনি মাটিতে ঘুষি মারতে থাকেন, পরে কিছুক্ষণ বসেও থাকেন। আম্পায়ার খেলা চালু করতে বললেও মাহমুদুল্লাহ তখন সাড়া দেননি। পরে খেলা শুরু হলেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানায় মাহমুদুল্লাহর আচরণবিধি লেভেল 2 ভঙ্গ করেছেন, যে কারণে তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে 3 উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। 166 রানের টার্গেটে নেমে ম্যাচ সেরা শেখ মেহেদী হাসানের 58 বলে 92 রানের ইনিংসে 7 উইকেট হারিয়ে জয় পায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। এতে সুপার লিগে প্রথম জয় পেল গাজী গ্রুপ। বিজয়ী দলের সৌম্য সরকার 17 বলে করেন 22 রান। এর আগে প্রথমে ব্যাট করে অধিনায়ক শুভাগত হোমের অপরাজিত 59 রানে 6 উইকেটে 165 রান তুলেছিল মোহামেডান। অন্য ম্যাচে আবাহনীকে 6 উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। জি গ্রুপে সাবিনা মৌসুমীদের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই প্রতিযোগিতা ড্র অনুষ্ঠিত হয়। 28 দেশের এই টুর্নামেন্টে সাজানো হয়েছে 8টি গ্রুপে, যেখানে 4 গ্রুপ আছে 4 দল এবং বাকি 4 গ্রুপে আছে 3টি করে দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল টিকিট পাবে ভারতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে। সেপ্টেম্বরে 13 থেকে 25 তারিখ অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। বাছাই করা দলগুলো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে যোগ দেবে চূড়ান্ত পর্বের খেলায়। ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। তিনি 9 খেলায় 8 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানার্স আপ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন তৃতীয় হন। বাংলাদেশ দাবা ফেডারেশনে বিজয়ীদের পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ সভাপতি KM শহীদুল্লাহ। 9 দিনের এই প্রতিযোগিতায় 121 জন দাবাড়ু অংশ নেন। বিজয়ীদের 2 লাখ টাকার প্রাইজ মানি দেওয়া হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনায় 24 ঘন্টায় আরও 81 জনের মৃত্যু। রাজধানীকে বিচ্ছিন্ন করার উদ্যোগ ব্যর্থ। সারা দেশে 2 সপ্তাহ শাটডাউনের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। বিদেশগামী কর্মীদের করোনা টিকা নিবন্ধন আগামী সপ্তাহ থেকে। প্রয়োজনে খরচ দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে 400 টাকা টেস্ট করে 4000 টাকা বিল করেছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে পেমেন্ট গেটওয়ে চালু করবে বাংলাদেশ ব্যাংক। এবং সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল SM শফিউদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।